মার্টিন লুথার কলেজে অধ্যয়নরত মানবিক বিভাগের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের শুরুতেই তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা দিচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের 15তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দান সংগঠন সমিতি, এটার ইতিহাস, প্রেক্ষাপট এবং পটভূমি এবং গুরুত্ব, ভূমিকা আমরা ধাপে ধাপে আলোচনা করব। আমরা জানি যে ইংল্যান্ডে দরিদ্রদেরকে বিভিন্ন ধরনের সহায়তা, সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের দরিদ্র আইন তৈরি করা হয়েছিল এবং সেই আইনগুলোর মাধ্যমে দরিদ্রদেরকে অনেক ধরনের সরকারি বেসরকারি সুযোগ সুবিধা দিয়ে তাদের সেই দারিদ্র অবস্থা অথবা তাদের ভরণ পোষণের দায়িত্বভার রাষ্ট্র, প্রশাসন, সরকার গ্রহণ করেছিল। তো তারই পরিপ্রেক্ষিতে দরিদ্রদেরকে বিভিন্ন সহায়তা সেবা দেওয়ার জন্য ইংল্যান্ডে অনেক দান সংগঠন সমিতি সেই সময় প্রতিষ্ঠা পেয়েছিল এবং তারা বিভিন্নভাবে দরিদ্রদেরকে সহায়তা প্রদান করত। তো আমরা বেশি বাইরে আলোচনা যাচ্ছি না, আমরা একটু বইয়ের ভিতরে দেখি কি দেওয়া আছে দান সংগঠন সমিতির বিষয়ে। দান সংগঠন সমিতির ইংলিশ মিনিংটা হচ্ছে দ্য চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, যাকে আমরা সংক্ষেপে বলি COS। ইংল্যান্ডকে দারিদ্র্যমুক্ত করার জন্য 1531 সাল থেকে 1834 সাল পর্যন্ত সরকারিভাবে বিভিন্ন আইন প্রণীত হয়, কিন্তু সেই সব আইনগুলো দরিদ্রদেরকে সেই দারিদ্র অবস্থা থেকে সম্পূর্ণভাবে সচ্ছল স্বাবলম্বী অবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে তেমন কার্যকরী পদক্ষেপ অথবা ভূমিকা তারা রাখতে পারেনি। দরিদ্রদেরকে অনেকভাবে শোষণ, অত্যাচার, নির্যাতন করা হতো, অথবা দরিদ্রদের দেখভাল করার জন্য যাদের উপর দায়িত্ব ছিল তারা যথাযথভাবে, যারা প্রকৃত দরিদ্র ছিল তাদেরকে সেইভাবে সাহায্য সহযোগিতা তারা দিত না। তাদের সাথে যাদের সুসম্পর্ক ছিল, যাদের সাথে তাদের আত্মীয়তার সম্পর্ক ছিল, যাদের সাথে রাজনৈতিক সুসম্পর্ক ছিল, তারা সচ্ছল অথবা দরিদ্র না হওয়া সত্ত্বেও তারা দরিদ্রদের এইসব বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা ভোগ করত। তো এইভাবে দরিদ্র আইনের অনেক সফলতার বিষয় থাকলেও অনেক দুর্বলতার দিকগুলো ছিল, যার কারণে দরিদ্র আইনগুলো যথাযথভাবে দরিদ্রদেরকে সেইভাবে সহায়তা অথবা সেবা দিতে তারা ব্যর্থ হয়। তো এরই পরিপ্রেক্ষিতে 1868 সালে রেবা হেনরি সলি সর্বপ্রথম একটি বোর্ড গঠন করেন। এই বোর্ডের মাধ্যমে দরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের সহায়তার যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য এই বোর্ডকে দায়িত্ব দেওয়া হয় এবং এই বোর্ড বিভিন্ন ধরনের দান রিলেটেড যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য বিভিন্ন ধরনের অর্গানাইজেশন অথবা সোসাইটি তারা ক্রিয়েট করে দেয় এবং এই অর্গানাইজেশন এবং সোসাইটিগুলো খুব সুন্দরভাবে দরিদ্রদের জন্য অনেক ধরনের সহায়তা, সেবা অথবা ত্রাণ দিয়ে তাদের সেই দুর্যোগকালীন অবস্থা থেকে উত্তরণ ঘটার জন্য তারা বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। তো তারই পরিপ্রেক্ষিতে 1869 সালে লন্ডনে গঠিত হয় দ্য সোসাইটি অফ অর্গানাইজিং চ্যারিটেবল অ্যান্ড রিপ্রেসিং মেন্ডাসিটি, অর্থাৎ ভিক্ষাবৃত্তি উচ্ছেদ ও ত্রাণ সংগঠন সমিতি। মানে দরিদ্ররা এমন একটা অবস্থায় চলে গেছিল, তাদের চাহিদা পূরণ করার জন্য তারা ভিক্ষাবৃত্তির মতো পন্থা তারা অবলম্বন করতে শুরু করে এবং ইংল্যান্ডে একটা সময় প্রচুর পরিমাণে বিক্ষোভ দেখা যেত। তো এইসব বিক্ষোভরা যেন তাদের ভিক্ষাবৃত্তি থেকে সরে এসে তারা যেন সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে, অথবা অনেক সময় দেখা যেত যাদের কাজ করার মতো শক্তি সামর্থ্য আছে তারা ওইসব ভিক্ষাবৃত্তির সাথে জড়িয়ে পড়ত। এতে করে সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। অনেক মানুষ এই পেশাটাকে তাদের জীবন জীবিকার পন্থা অথবা পথ হিসাবে তারা বেছে নিতে শুরু করে। তো এই
দ্য সোসাইটি অফ অর্গানাইজিং চ্যারিটেবল অ্যান্ড রিপ্রেসিং মেন্ডাসিটি, এটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে হয় দ্য চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, যাকে আমরা সংক্ষেপে বলি COS। এবং এই চ্যারিটেবল অর্গানাইজেশন সোসাইটির মাধ্যমে দরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা, বিভিন্ন ধরনের তাদের সেবার জন্য যে বিষয়গুলো ছিল সেগুলো এখান থেকে প্রদান করা হতো। এবং এতে করে দরিদ্ররা যথাযথভাবে তাদের বিভিন্ন ধরনের যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো তারা রাষ্ট্রের কাছ থেকে অথবা প্রশাসনের কাছ থেকে তারা পেত। এইভাবে ধীরে ধীরে এই দান সংগঠন সমিতি পুরো ইংল্যান্ডে একটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং দরিদ্রদের সে অবস্থা থেকে উত্তরণের জন্য তারা অনেক কার্যকরী পদক্ষেপ এবং ভূমিকা রাখে এবং ধীরে ধীরে দরিদ্রদের জীবন মানের উন্নতি হতে শুরু করে। তারা তাদের সেই ভিক্ষাবৃত্তি, তাদের সেই মুখাপেক্ষীর যে জীবনযাপনটা ছিল সেটাকে তারা পরিত্যাগ করে তারা নিজের পায়ে দাঁড়ায় এবং ধীরে ধীরে তারা স্বাবলম্বী হতে থাকে। রাষ্ট্রের দেওয়া সহায়তাগুলো তারা বর্জন করতে থাকে এবং ধীরে ধীরে সমাজে একটি সুন্দর পরিবেশ তৈরি করে এবং সমাজের অর্থনীতির যে একটি ব্যালেন্স, ভারসাম্য, সেটা ফিরে আসে। দরিদ্রদের অনেকেই সচ্ছল জীবনযাপন করতে শুরু করে। তারা তাদের নিজেদের বিভিন্ন ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এইভাবে ধীরে ধীরে ইংল্যান্ডের অনেক অগ্রগতির ক্ষেত্রে আমাদের এই COS চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটির গুরুত্ব এবং ভূমিকা অনস্বীকার্য। এবং এটার সাথে বেশ অনেকেই জড়িত ছিল, যাদের সুচিন্তিত পরিকল্পনা, চিন্তা ভাবনা এবং বিভিন্ন ধরনের যে ভালো ভালো বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর মাধ্যমে তারা চেষ্টা করত যেন দরিদ্ররা প্রকৃতপক্ষে উপকৃত হয় এবং তারা সমাজের আরো 5-10 জন মানুষের মতো করে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে। তো এখানে যাদের কথা না স্বীকার করলে নয়, সেসব মনীষীদের মধ্যে অন্যতম ছিলেন স্যার স্টুয়ার্ট লোচ, রিচার্ড গ্রিন, অক্টাভিয়া হিল, এডওয়ার্ড ডেনিসন ও স্যামুয়েল বার্নেট। এসব মনীষীরা খুব সুন্দরভাবে তাদের চিন্তা ভাবনা এখানে একটি বাস্তবায়ন ঘটিয়েছিল এবং তারা প্রকৃতপক্ষেই দরিদ্রদের জন্য যে চ্যারিটিটা ছিল, সহায়তাটা ছিল, সেটাকে যেন দরিদ্ররা পেতে পারে সেই ব্যবস্থা এখানে করা হয়েছিল। এখন যদি আমরা দেখি যে COS সম্পর্কে কেডি সোয়েনিটস বলেছেন, দান সম্পর্কিত বিশৃঙ্খলার অবসান ঘটানো, ব্যক্তিগত সরকারি ত্রাণ ব্যবস্থার সমন্বয়ের উন্নয়ন, জনগণ অনুকূল পরিবেশে দরিদ্রদের সাহায্য করা, ব্যক্তিগত প্রবৃত্তি ও সেবার সুযোগ প্রদানের মাধ্যমে দরিদ্রদেরকে ব্যক্তিগতভাবে দরিদ্র দশা থেকে উত্তরণের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। আমরা পূর্বের আলোচনায় এই বিষয়গুলো আলোচনা করে ফেলেছি। তো আমরা যদি দেখি যে আমাদের যে কেডি সোয়েনিটস, তার চিন্তা ভাবনার সাথে আমাদের আলোচনার অনেকাংশে মিল আছে। তো আমরা এবার দেখবো যে কি কি ধরনের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই দান সংগঠন সমিতি প্রতিষ্ঠা লাভ করেছিল অথবা গঠন করা হয়েছিল। প্রচলিত সেবা ও সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করাই ছিল দান সংগঠন সমিতি সমূহের মূল উদ্দেশ্য। COS এর উদ্দেশ্য সম্পর্কে ফিঙ্ক বলেন, কোনরূপ পুনরাবৃত্তি ও প্রতিযোগিতা ছাড়াই তড়িৎ ও মিতব্যয়িতার সাথে ত্রাণ কার্যক্রম পরিচালনার উপায় ও কৌশলের সাধনই COS এর উদ্দেশ্য। জেমস H.S. বোসার্ট এর 5টি উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো বিভিন্ন দান সংগঠন সমিতির কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে দান কার্যক্রমের পুনরাবৃত্তি রোধ করা। পুনরাবৃত্তি মানে হচ্ছে একই ধরনের দান, একই ধরনের সহায়তাকে বন্ধ করা, যেন তাদের চাহিদার ভিত্তিতে কি কি ধরনের তাদের চাহিদা আছে সেই সব চাহিদাগুলোকে বিবেচনা করে, চিন্তা ভাবনা করে তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করার এখানে সুপারিশ অথবা বলা হয়েছে। প্রতিটি সংস্থার কার্যাবলীর সাথে অন্যান্য সংস্থার অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমন্বয় সাধন ঘটানো। এখানে এরকম অনেক ধরনের দান সংগঠন সমিতি ছিল এবং বিভিন্ন দান সংগঠন সমিতির
যে বিভিন্ন ধরনের জ্ঞান দক্ষতা, সেটা যেন তারা পারস্পরিক ভাবে আদান প্রদানের মাধ্যমে তাদের কার্যক্রমটাকে আরো সুন্দরভাবে এবং সুশৃঙ্খল ভাবে যেন দরিদ্রদের জন্য সহায়তা অথবা ত্রাণ দিতে পারে, সেটাকে এখানে বলা হয়েছে। সকল সাহায্যার্থীর নিবন্ধনের জন্য একটি নিবন্ধন ব্যুরো প্রতিষ্ঠা করা। আমরা যাদের জন্য দান দেব অথবা সহায়তা করব তাদের জন্য অবশ্যই নিবন্ধন করতে হবে এবং সেই সব নিবন্ধনগুলোকে সুন্দরভাবে রাখার জন্য একটি নিবন্ধন ব্যুরো গঠন করার কথা এখানে উল্লেখ করা হয়েছে। আমরা জানি যে আমাদের অনেক ধরনের ব্যুরো আছে, সেসব ব্যুরোর মধ্যে অন্যতম হচ্ছে এরকম, যেমন ধরো এনজিও ব্যুরো আছে, এরকম আরো অনেক ধরনের সরকারি ব্যুরো আছে। ব্যুরো মূলত যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো রেকর্ড করে রাখা হয় অথবা কারা কারা এটার সাথে জড়িত সেই সব বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করা হয়। 4 নম্বর হচ্ছে আত্মনির্ভরশীল চেতনা জাগ্রত করার জন্য বস্তুগত সাহায্য দানের পরিবর্তে ব্যক্তিগত সেবা প্রদান করা। একজন মানুষকে যদি আমি প্রতিনিয়তই দান করে যাই অথবা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাই, তার বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য সেসব বস্তু দিয়ে যায়, সেক্ষেত্রে সে সর্বসময় অন্যের উপর মুখামুখি হয়ে জীবনযাপন করতে ইন্টারেস্ট গ্রো আপ হবে। তার কারণ হচ্ছে তার বিনা পারিশ্রমিকে সে এইসব পেয়ে যাচ্ছে। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে বস্তুগত সহায়তা দেওয়ার চেয়ে ব্যক্তিগত বিভিন্ন ধরনের সহায়তা, অর্থাৎ তার যে দক্ষতা, তার যে কর্মগুণ, তার যে কাজ করার শক্তি সামর্থ্য আছে, সেই বিষয়গুলো যেন আমরা তাকে বোঝাতে সক্ষম হই অথবা তাকে সেই কাজের জন্য বিভিন্ন ধরনের সহায়তা অথবা প্রণোদনা দিয়ে থাকি, যেন সে নিজেই নিজের জন্য কিছু করতে পারে। তো যদি আমরা এইভাবে একজন মানুষকে সেলফ ডিপেন্ডেন্ট করতে চাই, তাহলে অবশ্যই তাকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। তো সেই সময় অনেকেই শক্তি সামর্থ্য অথবা কাজ করার মতো তাদের শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও তারা কাজ করতো না অথবা তারা কাজ করতে অনীহা অথবা তারা সেইভাবে কোনো ধরনের কাজে তারা যুক্ত থাকতো না। কারণ হচ্ছে তারা বিনা পরিশ্রমে তাদের যে চাহিদাগুলো আছে সেই সব চাহিদাগুলো তারা খুব সহজে পেয়ে যেত। তো সেসব মানুষকে, যাদের শক্তি সামর্থ্য আছে, কাজ করার মতো যাদের দক্ষতা আছে, তাদেরকে অবশ্যই কাজে নিয়োজিত করে সহায়তা দেওয়ার বিষয় এখানে বলা হয়েছে। দারিদ্র্য প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা। আমাদের দারিদ্রতার পিছনে অনেক ধরনের কারণ আছে, সেসব কারণগুলোকে কিভাবে মোকাবেলা করা যায়, সেসব দারিদ্র্যের পিছনের যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে দূর করা যায়, সেসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার কথা এখানে বলা হয়েছে। তো আমরা জানি যে আমাদের বিভিন্ন ধরনের বিষয়গুলো এখানে আছে। আমরা পূর্বের আলোচনায় বলেছিলাম বেভারেজ রিপোর্টে 5টি কারণকে এখানে দায়ী করা হয়েছে দারিদ্রতার পিছনে, তাদের অন্যতম অবদান আছে। অথবা এই 5টি যে কারণ, এই কারণগুলো যদি আমরা আমাদের ভিতর থেকে দূর করতে পারি, তাহলে আমাদের ভিতরে যে দারিদ্রতা আছে অথবা আমরা যে দারিদ্র জীবনযাপন করছি সেটা অনেকাংশেই দূর করা সম্ভব হবে। তো এইসব বিষয়ে যেন আমরা সুব্যবস্থা অথবা ভালোভাবে পদক্ষেপ গ্রহণ করি, সে কথা এখানে বলা হয়েছে। তো যাই হোক, এবার যদি আমরা দেখি দান সংগঠন সমিতির বাস্তবায়ন প্রক্রিয়া। পূর্বে বলা হয়েছে সিওএস এর লক্ষ্যের জন্য নীতিমালা বাস্তবায়নের জন্য একটি অনুসন্ধান বিভাগ খোলা হয়। এর ফলে সাহায্যার্থীদের একাধিক সংস্থা থেকে সাহায্য প্রার্থীর পুনরাবৃত্তি রোধ করা হয়। প্রশাসনিক কাজের সুবিধার্থে সিওএস জার্মানির অ্যালবারফিল্ড ব্যবস্থার ত্রাণ সামগ্রী বিতরণের সুবিধার্থে শহরকে কয়েকটি জেলায় ভাগ করে। এছাড়া ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব দেওয়া হয় স্বেচ্ছাসেবী নাগরিক দলকে। বেতনভুক্ত কর্মীগণ বড় বড় শহরগুলোতে স্বেচ্ছাসেবী নাগরিক দলকে পরিচালনা করতেন। দরিদ্র পরিবারগুলোর খাদ্য, বস্ত্র প্রভৃতি সাহায্য দানের ন্যস্ত ছিল স্বেচ্ছাসেবীরা। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো দরিদ্রদের ভাগ্যে পরিবর্তনের প্রচেষ্টাকে। দান সংগঠন সমিতির কার্যক্রম। দান সংগঠন সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের নিমিত্তে নিম্নোক্ত কার্যক্রম পরিচালনা করে। এগুলো হলো অ্যালবারফিল্ড ব্যবস্থা। অ্যালবারফিল্ড ব্যবস্থা হলো জার্মানির একটি সমাজ কল্যাণমূলক ব্যবস্থা। সিওএস এর ব্যবস্থা অনুসরণের মাধ্যমে ত্রাণ কার্য ব্যবস্থাকে সুষ্ঠু ও পরিকল্পনা ভিত্তিক পর্যায়ে নিয়ে আসে। এজন্য প্রতিটি শহরকে কয়েকটি জেলায় বিভক্ত করা হয়।
ত্রাণ কার্য বিতরণের দায়িত্ব জেলা স্বেচ্ছাসেবীদের উপর অর্পণ করা হয়। স্বেচ্ছাসেবীগণ দরিদ্রদের নগদ অর্থ, খাদ্য, বস্ত্র প্রদান সহ তাদের অবস্থা পরিবর্তনের লক্ষ্যে নৈতিক প্রস্তাব বিস্তারের জন্য প্রচেষ্টা চালায়। অনুসন্ধান বিভাগ প্রতিষ্ঠা। একটি অনুসন্ধান বিভাগ স্থাপন করে সিওএস। এখানে আইনগত অভিভাবকগণ, দাতব্য সংগঠন সমূহ এবং মানব হিতৈষী ব্যক্তিবর্গ ত্রাণ সাহায্যার্থীদের ব্যাপারে তথ্য প্রদান করতেন। এর ফলে অনেক পেশাদার বিক্ষোভ ও বিভিন্ন সাহায্য লাভকারী ব্যক্তির সাহায্য প্রাপ্তির পুনরাবৃত্তি রোধ হয়। ব্যয়ভার হ্রাস। দান সংগঠন সমিতি দরিদ্রদের জন্য সরকারি সাহায্য বাড়ানোর বিরোধিতা করে এবং সরকারি ব্যয়ভার বহনে কমানোর প্রবণতাকে সমর্থন দেয়। অন্যদিকে স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে দান অনুদান প্রদানকে উৎসাহিত করে। এছাড়া জেলায় জেলায় পরিবারের সাহায্যার্থীর লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের উদ্যোগকে স্বাগত জানায়। 4 নম্বর হচ্ছে বিবিধ। সমিতির অন্যান্য কাজের মধ্যে অসৎ সংগঠনগুলোর বিলোপ সাধন করা, দারিদ্র্যের কারণ অনুসন্ধান, সাহায্য ব্যবস্থার ক্রমবৃদ্ধি বন্ধ করা প্রভৃতি। দান সংগঠন সমিতি সিওএস ইংল্যান্ডের দরিদ্রদের সাহায্যার্থে উল্লেখিত কার্যক্রমগুলো বাস্তবায়ন করে। সিওএস এর কার্যক্রম চলাকালীন শুধু লন্ডন শহরেই 640টির মতো ত্রাণ সংস্থা একক ও বিচ্ছিন্নভাবে ত্রাণ কার্য পরিচালনা করত। ইংল্যান্ডে সিওএস এর কার্যক্রম পরিচালনার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে। আমরা মোটামুটি ক্লিয়ার হলাম যে দান সংগঠন সমিতির কি লক্ষ্য উদ্দেশ্য, তাদের কার্যক্রম এবং তারা কিভাবে দরিদ্রদেরকে আত্মনির্ভরশীল অথবা স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে এবং তারা কোন কোন পদ্ধতি অবলম্বন করে দরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করত। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে দান সংগঠন সমিতির গুরুত্ব, প্রভাব, অবদান এবং সফলতা। অর্থাৎ এই সমিতির মাধ্যমে দরিদ্ররা কিভাবে উপকৃত হয়েছে, আদৌ কি এই সমিতি কোনো ধরনের সুফল অথবা দরিদ্রদের জন্য ভালো কিছু করেছে কিনা সেই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। দান সংগঠন সমিতি সিওএস ইংল্যান্ডের সরকারি বেসরকারি ত্রাণ কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন এবং দরিদ্রদের জন্য পুনর্বাসন ব্যবস্থা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নে সিওএস এর সফলতা সমূহ তুলে ধরা হলো। 1 নম্বরটা হচ্ছে ত্রাণ কার্যক্রমে সরকারি ব্যয় হ্রাস করা। অর্থাৎ সরকার যে বিভিন্ন ধরনের ব্যয় করত সেই ব্যয়টা একটা ব্যালেন্সে নিয়ে আসা, অর্থাৎ অতিরিক্ত যে ব্যয়টা ছিল সেই ব্যয়টা কমিয়ে যথোপযুক্ত যে ব্যয় সেই ব্যয়টাকে এখানে যেন করা হয় সেই ব্যবস্থা করার এখানে জোর চেষ্টা করা হয়েছে সিওএস অথবা চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটির মাধ্যমে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে সরকারের বেসরকারি সাহায্য সংগঠন সমূহের মধ্যে সমন্বয় সাধন করা। একটা সময় অনেকে এলোমেলো ভাবে অথবা বিশৃঙ্খল ভাবে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করত। এতে করে রাষ্ট্রের অনেক আর্থিক ক্ষতির হতো। কারণ হচ্ছে একই ধরনের সেবা সহায়তা বিভিন্ন সংগঠন প্রদান করত। এতে করে দরিদ্ররা বারবার একই ধরনের সাহায্য সহযোগিতা পেত। এতে করে সরকারের অনেক আর্থিক ক্ষতি হতো। তো এটাকে সমন্বয় সাধন করার এখানে ব্যবস্থা করা হয়েছে। 3 নম্বরটা হচ্ছে ভুয়া সাহায্য সংগঠনের উচ্ছেদ সাধন করা। অনেকেই কি করতো, এই চ্যারিটি অর্গানাইজেশনের নামে তারা আসলে কোনো ধরনের চ্যারিটি না করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা ভুয়া সংগঠন প্রতিষ্ঠা করতো এবং সরকারের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের সাহায্য এবং অনুদান নিয়ে আসতো দরিদ্রদের জন্য প্রদানের জন্য, কিন্তু আসলে তারা দরিদ্রদের জন্য সেইভাবে সাহায্য সহযোগিতা তারা করতো না। তারা তাদের নিজেদের মধ্যে এটাকে ভাগ বাটোয়ারা অথবা বন্টন করে নিত। এতে করে প্রকৃত যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা ব্যাহত হতো। এইসব ভুয়া সংগঠনগুলোকে চিহ্নিত করে তাদের যে রেজিস্ট্রেশন অথবা অনুমোদন সেটাকে যেন বাতিল করা হয় সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। 4 নম্বরটা হচ্ছে দ্বৈত সাহায্য দান প্রতিরোধ করা। দ্বৈত সাহায্য দান প্রতিরোধ করা মানে হচ্ছে বিভিন্ন ভাবে যে সাহায্য সহযোগিতা প্রদান করা হতো অথবা সরকারি বেসরকারি ভাবে যে সাহায্য দেওয়া হতো, একই ধরনের সাহায্য বারবার দেওয়া হতো, সেই সব সাহায্যটাকে যেন এখানে বন্ধ করা হয় সেই কথা বলা হয়েছে। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে সমিতির কর্মীদের মধ্যে এমন মনোভাব জাগ্রত করে যাতে দরিদ্রদের জন্য সরকারি ব্যয় হ্রাস পায়। অর্থাৎ যারা
এসব সমিতিতে কাজ করতেও কর্মী হিসেবে তারা যেন অত্যন্ত আন্তরিকতার সাথে দরিদ্রদের জন্য সাহায্য সহযোগিতা দেয় এবং অতিরিক্ত যে ব্যয় সেটা যেন তারা কমিয়ে নিয়ে আসে, সেই যে তাদের মনোভাব, এই মনোভাবটাকে জাগ্রত করে এবং তাদেরকে সচেতনতা তৈরি করা, যেন তারা রাষ্ট্রের যে অপচয় সেই অপচয়টাকে তারা রোধ করে প্রকৃতপক্ষেই যেন দরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের সাহায্য অথবা সহযোগিতা তারা দিতে পারে অথবা দেয়। বেসরকারি সাহায্য সংস্থার পরিমাণ বৃদ্ধি করা। সরকারের একার পক্ষে সবার জন্য সেবা প্রদান করা কোনোভাবে সম্ভব না। তো সরকারের পাশাপাশি যেন বেসরকারি ভাবে বিভিন্ন ধরনের সাহায্য সংস্থার সৃষ্টি হয় অথবা অনুমোদন দেওয়া হয়, সেই বিষয়ে এখানে জোর ভাবে আবেদন করার কথা বলা হয়েছে। দরিদ্রদের পুনর্বাসনের ধারণা জোরদার করা। দরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের যে পুনর্বাসন, তাদের গৃহের পুনর্বাসন, কর্মসংস্থানের পুনর্বাসন অথবা তাদের পরিবারকে নিয়ে তারা যেন সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, সেই অনুযায়ী সরকারি যে কর্মসংস্থান সেটার ব্যবস্থা করার কথা এখানে বলা হয়েছে। সাহায্য প্রার্থীদের একাধিক সংস্থা থেকে সাহায্য নেওয়া বন্ধ করা। একজন যেন একাধিক অর্গানাইজেশন অথবা সংস্থা থেকে, সংগঠন থেকে সাহায্য না পায় সেই বিষয়ে জোরারোপ করা হয়েছে, যেন নির্দিষ্ট একটি অর্গানাইজেশন থেকে একজনকেই সাহায্য দেওয়া হয়। এতে করে অন্যান্য যারা সাহায্য বঞ্চিত হচ্ছে তারাও বিভিন্ন সংগঠন থেকে তারা সাহায্য পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে। কারণ আমরা দেখি যে একই ব্যক্তি যদি ভিন্ন ভিন্ন সংগঠন থেকে সাহায্য পেয়ে থাকে, তাহলে এখানে সাহায্যের যে অপচয় সেটা লক্ষ্য করা যায়, যার কারণে তার যতটুকু সাহায্যের প্রয়োজন সেটা যেন নির্দিষ্ট একটি সংগঠন থেকে অথবা সংস্থা থেকে দেওয়া হয়, সেই বিষয়ে এখানে বলা হয়েছে। দরিদ্রদেরকে সাহায্যের জন্য স্বেচ্ছাসেবীদের উদ্বুদ্ধ করা। যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে তাদের ভিতরে যে মনোভাব, দরিদ্রদের জন্য যে তাদের ভালোবাসা সেটা যেন জাগ্রত হয় এবং তারা যেন অত্যন্ত আন্তরিকতার সাথে দরিদ্র মানুষের জন্য সাহায্য সহযোগিতা করে, সেইভাবে তাদেরকে অনুপ্রাণিত করার কথা এখানে বলা হয়েছে। সততাপূর্ণ ও প্রতারণামূলক সংগঠনগুলো উচ্ছেদ করা। যারা মিথ্যা কথা বলে অথবা প্রলোভন দেখিয়ে অথবা সরকারকে বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে যারা এইসব সংগঠন পরিচালনা করে, তাদের উচ্ছেদ করা, তাদের বন্ধ করা অথবা তাদের কার্যক্রম স্থগিত করে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। সেই সময় অনেকেই এই সুবিধাটা নিয়েছিল এবং তারা নামে বেনামে বিভিন্ন সাহায্য সংস্থা অথবা অর্গানাইজেশন তারা খুলে তারা প্রকৃতপক্ষে আসলে দরিদ্রদের জন্য কাজ করে নাই, তারা তাদের নিজেদের জন্য সেসব সাহায্য অথবা সহযোগিতা অথবা সরকারি যে বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা সেগুলোকে তারা নিজেদের পকেটে ভরে তারা পকেট ভারী করেছিল। সেসব সংগঠনকে যেন কোনোভাবে এইসব কার্যক্রমে জড়িত হতে অথবা অনুমোদন দেওয়া না হয়, সেই বিষয়ে এখানে বলা হয়েছে। ব্যক্তি সাহায্যের দ্বারা ব্যক্তি সমাজ করা ও সমষ্টি সাহায্যের দ্বারা সমষ্টি সমাজকরণের ভিত্তি তৈরি করা। পেশাদার ভিক্ষুকদের মুখোশ উন্মোচিত করা। পেশাদার ভিক্ষুক মানে যাদের আসলে ভিক্ষা করার কথা না, তারাও ভিক্ষা করত, যাদের চাহিদা পূরণ করার কোনো সমস্যা নেই অথবা তারা সচ্ছল জীবনযাপন করে, তারাও পেশাদার হিসেবে এই ভিক্ষা বৃত্তিটাকে বেছে নিয়েছিল। অনেকে অনেক কিছুই আছে কিন্তু তারপরে তারা ভিক্ষা করছে, কারণ এটি একটি অর্থ উপার্জনের একটি সহজ পন্থা। তো এইসব পেশাদার ভিক্ষুকরা তারা সমাজে অনেক ধরনের সমস্যার সৃষ্টি করছিল। তারা কাজ করার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তারা নিজেদেরকে ভিক্ষুক হিসেবে তারা এই পেশায় নিয়োজিত করত। সেসব মানুষকে চিহ্নিত করে তাদের ভিক্ষাবৃত্তি রোধ করার কথা এখানে বলা হয়েছে। দরিদ্রদের নৈতিক মনোবল সুদৃঢ় করা। দরিদ্রদের যে নৈতিক মনোবল অর্থাৎ তার ভিতরে যে মূল্যবোধ ভ্যালুস সেটাকে জাগ্রত করা, তারও যে একটি সক্ষমতা আছে, কাজ করার দক্ষতা আছে, সেটাকে জাগ্রত করা এবং তার যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেই প্রতিভাগুলোকে বিকশিত করার সুযোগ দিয়ে তাকে একজন সমাজের আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসাবে নিজেকে বিবেচনা করার যে মনোভাব সেটাকে যেন সে উপলব্ধি করতে পারে, সেই বিষয়ে এখানে বলা হয়েছে। দরিদ্রদের আত্মনির্ভরশীলতা যেন সকল কৌশলের সদ্ব্যবহার। দরিদ্র যেন আত্মনির্ভরশীল হতে পারে, তারা যেন তাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারে
তার জন্য যে বিভিন্ন ধরনের কৌশলগুলো আছে সেগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে হবে এবং দরিদ্রদের কর্মসংস্থান অথবা তাদের উদ্যোক্তা হওয়ার যে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা আছে, আর্থিক যে প্রণোদনের অথবা তাদের যে আর্থিক সাহায্যের বিষয় আছে সেটা যেন দরিদ্ররা যথাযথ পেতে পারে সেই বিষয়ে এখানে জোর করে বলা হয়েছে। লন্ডন ভিত্তিক দান সংগঠন সমিতির সফলতার প্রেক্ষিতে ইংল্যান্ডের বড় বড় শহরগুলোতে এই সমিতি প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে 9 বছরের মধ্যে আমেরিকাতে এর বিস্তার লাভ করে। মূলত সমাজ কল্যাণ কার্যাবলী উন্নয়নে সিওএস ইংল্যান্ডে মুখ্য ভূমিকা পালন করে। এই যে সিওএস চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, এটা ইংল্যান্ডে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর আমেরিকানরাও অথবা আমেরিকার যে প্রশাসন অথবা যারা আমেরিকাকে শাসন করতো তারাও এই সিওএস এর যে বিভিন্ন ধরনের কলা কৌশল সেটাকে তাদের দেশে প্রয়োগ করে এবং তাদের দেশে যে দরিদ্ররা ছিল তাদের জন্য বিভিন্নভাবে সরকারি যে সহায়তাগুলো দেওয়ার সেগুলো যেন তারা যথাযথভাবে দিতে পারে তার জন্য তারা সিওএস এর কার্যক্রম অথবা তাদের যে বিভিন্ন ধরনের নিয়ম নীতি অথবা লক্ষ্য উদ্দেশ্য এবং কিভাবে তারা এইসব কার্যক্রম পরিচালনা করে সেই পদ্ধতিগুলো অথবা তাদের কার্যপ্রণালীগুলো তারা তাদের দেশেও অ্যাপ্লাই করে। এইভাবে লন্ডনে দরিদ্র অবস্থা থেকে উত্তরণের জন্য সিওএস এর গুরুত্ব এবং অবদান কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। আমরা আলোচনা আজকে এই পর্যন্ত রাখছি, আমরা আলোচনা দীর্ঘায়িত করছি না। আশা করি তোমরা মোটামুটি ক্লিয়ার হয়েছো যে সিওএস অথবা চ্যারিটি অর্গানাইজেশন সমিতি আসলে এটা কি। এটা হচ্ছে একটি দান সংগঠন। এটা দরিদ্রদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া, সরকারি এবং বেসরকারি যে সংগঠনগুলো আছে তারা যেন সুন্দরভাবে দরিদ্রদের যে সহায়তার যে কার্যক্রমগুলো সেগুলো যেন পরিচালনা করতে পারে সেই বিষয়গুলোই এখানে লক্ষ্য রাখা হতো এবং তারা সারা ইংল্যান্ডে এই কার্যক্রমটাকে ছড়িয়ে দিয়েছিল এবং দরিদ্ররা বেশ উপকৃত হয়েছিল। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আমরা যেন আমাদের এইসব ক্লাস অত্যন্ত গুরুত্বের সাথে দেখি এবং নোট করি এবং আমাদের সেলফ স্টাডিটা যেন খুব ভালোভাবে করি। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।